নমস্কার ও সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো কিছুদিন ধরেই মা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছে ছিল, কিন্তু অফিসের কাজের চাপে যাওয়া হয়নি। তো ফাইনালি আজকে যাচ্ছি। আমি এখন কর্মকাণ্ডা থেকে যাত্রা শুরু করেছি। মা আছেন গুতুরা, বিনয়ের সাথে আসছেন। ওইখানে গিয়ে মাকে আমার সাথে সিএনজিতে করে তারপর আমরা যাব হচ্ছে নেত্রকোনা। এইমাত্রই মা উঠলেন সিএনজিতে। আর এখান থেকে, অর্থাৎ এখানে গুতুরা বাজার, এটা আমাদের এলাকার পাশেই, অর্থাৎ এখান থেকে আমাদের বাড়িতেও যাওয়া যায়, আবার কর্মকাণ্ডাও যাওয়া যায়। এখান থেকে আমরা যাব হচ্ছে নেত্রকোনা, তারপর নেত্রকোনা থেকে বাসে করে যাব ময়মনসিংহ। আর ডাক্তার দেখাচ্ছি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সত্যরঞ্জন স্যার। ওনার সিরিয়াল নিয়ে আছে আমার বন্ধু সমর, ওকে ফোন দিয়ে বলছিলাম। তো এখন মার একটু সমস্যা আছে, যেমন বলছিল যে বুকের দরপর করে। তো সেজন্য অনেকেই বলছিল, আমাদের যারা ভিডিও দেখেন তারাও বলছিলেন যে হার্টের ডাক্তার দেখানোর জন্য। তা আমি বেশ কয়েকজনের সাথে এই বিষয়টা আলাপ করছি যে মেডিসিন দেখাবো না হার্টের ডাক্তার দেখাবো। তো অনেকেই বলছে যে আগে মেডিসিন দেখানো দরকার, পরে যদি কোনো সমস্যা হয়, এক্সরে বা ইকো যেগুলো দিবে, সেক্ষেত্রে মেডিসিন ডাক্তারই হয়তো রেফার করে দিবেন যে হার্টের ডাক্তার দেখানোর জন্য। তো এই জন্যই মূলত আমরা প্রথমে মেডিসিন ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। আর সত্যরঞ্জন স্যার, উনি আগে ময়মনসিংহ মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ছিলেন, এখন উনি রিটায়ার্ড করেছেন। উনি ভালো ডাক্তার। এর আগে আমার বন্ধু যে সমর, তাকেও আমি দেখিয়েছিলাম। সে সিলেটে প্রায় 6 থেকে 7 জন ডাক্তার দেখিয়েছিল, কিন্তু কোনো উন্নতি হয়নি। পরবর্তীতে সে বাড়িতে চলে আসে। আসার পর আমি তাকে নিয়ে গিয়েছিলাম এবং উনি তাকে 5,000 টাকার পরীক্ষা দিয়েছিলেন আর ঔষধ দিয়েছিলেন মাত্র 45 টাকার। পরে সেই 45 টাকার ঔষধ খেয়ে একদম সুস্থ হয়ে যায় এবং সে আবার সিলেটে চলে যায়। তা আমার একটা ভালো ধারণা রয়েছে ওনার সম্পর্কে, কারণ আমি যেহেতু আগে একজনকে চিকিৎসা করিয়েছি, আর বেশ কয়েকজন আমাকে বলেছেন। এছাড়া একজন ডাক্তার রয়েছেন ময়মনসিংহে, আমাদের এলাকারই এদিকে ধর্মপাশা, আমাদের কর্মকাণ্ডা উপজেলার পাশাপাশি। উনি হচ্ছেন টিটু স্যার। তো টিটু স্যারকে আসলে দেখাতে গেলে শুক্রবার ছাড়া দেখানো যায় না। এখন মার যেহেতু একটু সমস্যাটা বেশি, অর্থাৎ দুর্বলতা বেশি, সেজন্য আমরা ভাবছি যে টিটু স্যারকে না দেখিয়ে ওনাকেই দেখায়, যেহেতু আমাদের ইমার্জেন্সি প্রয়োজন। এখন আমরা উঠছি ময়মনসিংহ যাওয়ার বাসে। এখান থেকে টিকিট করে মাত্র উঠলাম। এখান থেকে যেতে হয়তো 1 ঘন্টা সময় লাগবে। তো অনেক সময় হয় কি, রাস্তায় প্রচুর জ্যাম থাকে, তো জ্যাম থাকার কারণে অনেক সময় দেরি হয়, আর নয়তো 1 ঘন্টা বা 50 মিনিটের ভিতরে ময়মনসিংহ যাওয়া যায়। এখন আসলে আমাদের ভিউয়ার্স বা আমাদের ভিডিও যারা দেখেন, তাদের প্রতি একটা কৃতজ্ঞতা না জানিয়ে পারলাম না। কারণ ডাক্তার দেখানোর ক্ষেত্রে আমরা তো, আমাদের যেহেতু মা, আমরা তো ডাক্তার দেখাবোই, আমাদের একটা গুরুদায়িত্ব রয়েছে। কিন্তু আমাদের ভিডিও যারা দেখেন, তারা আসলে এটা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন, এবং সেটা কিন্তু আমরা কমেন্টে বুঝতে পারছি। অনেকেই কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলেছেন যে ডাক্তার কেন দেখাই না, মাসিমাকে দেখেই মনে হচ্ছে যে দুর্বল, অসুস্থ। তো ওনারা যে আমাদেরকে নিয়ে এত চিন্তা করেন, সেটা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যায় না। তারপরেও আমি বলবো, যারা এইভাবে বলেছেন বা আমাদেরকে তাগদা দিয়েছেন ডাক্তার দেখানোর জন্য, বা বিভিন্নভাবে বিভিন্ন মতামত দিয়েছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমরা ময়মনসিংহের কাছাকাছি আছি, সম্ভবত এখানে অনেকেই নেমে যাচ্ছে, আমরাও নেমে যাব। কারণ এখান থেকে আবার আমাদের অটো বা রিক্সা করে যেতে হবে পপুলারে। এখানে আমরা নামি নাই, আর একটু সামনে হয়তো বাসটা স্টপেজ দিবে, সেখানেই আমরা নামবো। আমার যে কথা বলছিলাম, যে আপনারা আসলে আমাদের সাথে তো খুব বেশি একটা পরিচয় আপনাদের নেই, হয়তো বিনয়ের ভিডিওর মাধ্যমে আমাদেরকে চিনেন। আর আমরাও আসলে ব্লগিং করবো, এই ধরনের ভিডিও বানাবো, সেই ধরনের কোনো চিন্তাভাবনা ছিল না। তো অনেকেই বলছিলেন যে নিপা দিদি, আপনি ভিডিও বানাতে পারেন, তাহলে বিনয় যদি চলে যায় সেক্ষেত্রে আমরা আপনাদেরকেও দেখতে পারবো, মাসিমা বা আমাদের মেশোকেও দেখতে পাবো, মূলত অনেকেই বলছিলেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে আমাদের এটা খোলা, আমরা অনেক সময় নিয়মিত থাকতে পারি না। আর এইসব ভিডিও বানানোর ক্ষেত্রেও আসলে আমাদের এরকম কোনো দক্ষতা নাই, যে কারণে এসব উল্টাপাল্টা হয় অনেক কিছুই, আপনারা সেগুলো কমেন্টে বলেন, সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসলে কোনো কিছুই এত সহজ না, যে কোনো কাজ করতে গেলে এটার একটা ধারাবাহিকতা দরকার, এবং এটার
যে একটা সুশৃঙ্খল পদ্ধতি সেটা অনুসরণ করা, যে কোনো কিছু করলেই সেটা আসলে মন থেকে করা উচিত এবং সেটা গুরুত্ব দিয়ে করা উচিত। যাই হোক, আপনাদের ইচ্ছাতেই আমরা কিন্তু চ্যানেলটা খুলেছিলাম, আমাদের ওরকম ইচ্ছা ছিল না। তারপরে এখন আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, বিভিন্ন বিষয়ে আপনারা আসলে আমাদেরকে মতামত দেন, আবার বকাও দেন, সব কিছু মিলে আসলে ভালো লাগে, খারাপ লাগে না। দিন শেষে আপনাদেরকে আমরা ভালোবাসি, ভালো লাগে, আপনারাও আমাদেরকে ভালোবাসুন, সেটা কিন্তু কমেন্টেই বোঝা যায়। কারণ খারাপ কিছু যখন হয় সেটাতেও আপনারা প্রতিবাদ জানান, আবার যদি ভালো হয় সেটাও অ্যাপ্রিসিয়েট করেন, এটা একটা ভালো বিষয়। যাই হোক, এখন আমরা আছি ময়মনসিংহ শহরের ভিতরে, আর যে এখন রাস্তায় আছি এই সকল রাস্তাগুলো কিন্তু কিছুদিন পূর্বে অনেক সরু ছিল, অর্থাৎ চিকন। তখন এগুলোর মধ্যে একটা যানজট যে থাকতো, মানে বিশাল একটা যানজট, মানে দীর্ঘক্ষণ এই যানজটের লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এখন কিন্তু অনেকটাই রাস্তাগুলো চওড়া হয়ে গিয়েছে, যে কারণে এতটা জ্যাম আর এখন থাকে না। এই জন্য আমরাও আসলে খুব দ্রুতই চলে যাচ্ছি। এখন আমরা রিক্সা করে যাচ্ছি, অটোতে যাই নাই। ভাবলাম রিক্সা করে গেলে শহরটা একটু দেখে দেখে যাওয়া যাবে। আমি তো অনেকবার দেখেছি, কিন্তু মা তো দেখেন নাই, তো সেই জন্য ভাবলাম রিক্সা করে যাই। সম্ভবত কাছাকাছি চলে আসছি। এদিকে হচ্ছে প্রথমেই পরে চরপাড়া মোড়, এই মোড় থেকে মেডিকেল কলেজ, যে ময়মনসিংহ মেডিকেল কলেজ, এখানে যাব। আর ঠিক এটার অপোজিটই হচ্ছে ওই যে ডান দিকে দেখা যাচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, এখানেই মূলত আমরা যাব। ডাক্তার আসবে 3টার দিকে। আর কী কী পরীক্ষা নিরীক্ষা হয় বা ডাক্তার কী বলে সেটা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখন রিক্সা থেকে নেমে গেলাম, ভাড়াটা দিয়ে চলে যাব আমাদের সেই গন্তব্যে। আর আসলে কাজের পরিমাণটা আমাদের বাড়িতে একটু বেশি আমার কাছে মনে হয়। সারাদিনই কাজ করতে হবে, আমি দেখলাম রাত্র 12টা 1টা 1:30 বেজে, তারপর সকালে আবার বোর্ড থেকে উঠে যান। আর উনি একটু কাজ বেশি করেন বললেও আমি অনেকবার না করেছি যে তুমি যখন কাজ করতেছো, কিন্তু একসময় অসুস্থ হয়ে গেলে তো পরে কোনো কাজই করতে পারবো না, সেক্ষেত্রে কাজটা একটু কমিয়ে নিজের রিল্যাক্স থেকে কাজ করতে হবে। কিন্তু উনি আসলে মানেন না, অন্য মতো করেই করেন। আমাদের কাজ করে অভ্যাস, এটা আসলে আমরা বললেও মানবেন না। যাই, এখন যাব হোটেলে, কারণ ডাক্তার যেহেতু 3টার দিকে আসবে, 3:30টার দিকে, পরে আবার খাবার খাওয়ার সুযোগ পাওয়া যাবে না, এই জন্য আমাকে নিয়ে হোটেলে ঢুকলাম। তো উনি আসলে হোটেলে এখন খেতে চাইছেন না, যেখানে আমরা বেরিয়ে আসছি। এখন এই যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে ঢুকছি, এখানে হচ্ছে ওয়েটিং আছি আমরা। এখানে লিফটে করে উঠবো, কারণ ডাক্তার বসে 7 তলায়, সিঁড়ি দিয়ে ওটা আমার পক্ষে সম্ভব না, এই কারণে আমরা এখন এখানে ওয়েটিংয়ে আছি। লিফট নিচে আসলে আমরা যাব। এই যে লিফট এসে পড়ছে, মা উঠতেছেন, কিছুক্ষণ হয়তো অপেক্ষা করতে হবে। এখন করা হচ্ছে রক্ত পরীক্ষা। এই রক্ত পরীক্ষায় বলছে যে 3টা পরীক্ষা দিয়েছে এখানে মোট, আর করতে হবে আর একটা 2D ইকো করবে। মোট 5টার মতো পরীক্ষা, আর একটা পরীক্ষা আছে, মোট 6টার মতো পরীক্ষা চলছে। আমি এখানে ওয়েটিং আছি। এখন এই যে ইকো করতে চলে গেছেন, এটা নর্মাল ইকো করবে, তারপর আরেকটা ইকো, সেটাকে বলে 2D ইকো। আমি জানি না, এটা হয়তো এটা হচ্ছে একটু উন্নত মানের হয়তো বা। আরেকটা এক্সরেও দিয়েছে, এক্সরেও করতে হবে। যে এখন 2D যে ইকো, এটা করেছেন মা, করে বেরিয়ে আসছেন। দেখি কি বলছে ডাক্তার। ডাক্তার কিছু বলে না আসলে, ফাইলটা শুধু দিয়ে দিচ্ছে, ডাক্তার পরে বলবে। আর রক্ত পরীক্ষা করার আগেই আমরা আসলে ডাক্তার দেখিয়েছিলাম, ওইখানে যেহেতু রেস্ট্রিকশন দেওয়া আছে সেজন্য ভিডিও করা হয়নি। আর তাছাড়া আমার মনেও ছিল না ভিডিও করার কথা, এটা ভুল হয়ে গেছে আসলে। তো আমরা এর আগে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার পরে এগুলো রেফার করেছেন এইগুলো পরীক্ষা করার জন্য আর কি। আমরা পরীক্ষা শেষ করলাম। এখন রিপোর্ট দেখাতে হবে প্রায় সন্ধ্যা 7টার দিকে বলছে, 7:30 থেকে 8টার দিকে। তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি, তো যেহেতু অনেকটা দেরি সেজন্য মাকে নিয়ে যাবো হোটেলে। ওখানে কিছু খাবার দাবার খাইয়ে তারপর আমরা এখানে এসে বসে ওয়েট করব। যখন 7টা বাজে বা রিপোর্ট দেখা শুরু হয়, তখন আবার রিপোর্টগুলো দেখাবো। আর এটা হচ্ছে পপুলার একদম নিচতলা। শুরুর দিকে এত লোক ছিল না, এখন প্রচুর মানুষের সমাগম, কারণ 3টার দিকে মোটামুটি সব ডাক্তাররাই বসেন, সেই জন্য মূলত বিকেলের দিকে এটা প্রচুর চাপ বাড়ে। এখন যাচ্ছে হোটেলের দিকে। এখানে বেশ কয়েকটা হোটেল আছে। তো প্রথম দিকে যে হোটেলটাতে ঢুকছিলাম আমরা, এটাতে যাচ্ছি, গৌরব রেস্টুরেন্ট।
এখানে আমি আরও বেশ কয়েকবার এসেছিলাম। নিপাকে যখন নিয়ে আসছিলাম তখন এখানে আমরা খাবার দাবার খেয়েছিলাম, মোটামুটি ভালোই লেগেছিল। তো মাকে জিজ্ঞেস করছিলাম যে কী খাবেন, তো উনি বলছেন ছোটো মাছ দিয়ে খাবেন। এখন হোটেলে আসলে ছোটো মাছ ওরকমভাবে পাওয়া যায় না। কোনগুলা, কোনটা এটা কি দেন, এটা দেন, এটা এটা কি মাছ? এটা মুরগ নেবা? মুরগ, মুরগ মুরগি আছে, বড় মাছও আছে। কোন ওষুধটা? ওটাই দেখতে পারো। তো আমাদের রিপোর্ট দেখানো শেষ। এখন আমরা বেরিয়ে পড়ছি হসপিটাল থেকে, রিক্সায় উঠলাম। আমাদের সেই বাস স্ট্যান্ডে যাব, সেখান থেকে আমরা নেত্রকোনা যাব, নেত্রকোনা থেকে তারপর কলমান্দা চলে আসবো। আজকে আর বাড়িতে যাওয়া সম্ভব না। আর ডাক্তার রিপোর্টগুলো যেগুলো আছে সেগুলো বলছে যে নর্মালি, তবে বলছে যে 20 দিন পরে আবার যাওয়ার জন্য। ওইরকমভাবে আসলে কোনো কিছু বলে নাই। আমার কাছে মনে হয়েছে যে কোনো কিছু হয়তো হিডেন রেখেছে। আর হিডেন রেখেছে বলতে তেমন কোনো সমস্যা থাকলে তো হয়তো বলতোই। আর তাছাড়া তারা অনেক সময় অনেক কিছু বলে না এই কারণে যে কারণ রুগী হয়তো ওটা নিয়ে চিন্তা করবে, টেনশন করবে, সেই জন্য আরও বেশি সমস্যা হতে পারে, সেই জন্য অনেক সময় বলে না। আর বড় কিছু হলে তো অবশ্যই গার্ডিয়ানকে ডেকে অবশ্যই তারা তো বলেই। তবে তারা বলছে যে আপাতত 20 দিন ওষুধগুলো খান, 21 দিনের দিনে আবার দেখাবেন, তারপর হয়তো ক্লিয়ার করে বলবে কী সমস্যা বা কী কারণে কী। এখন বাসের টিকিট করলাম, বাসে উঠবো। এখানে এখানে বসো, পরেরটা এটা 5-6। বাসের সিট ভালো না, আগে যেটাতে আসছে এটা সিট ভালো আসছিল না। খাইবা কিছু? হন খাইবা কিছু? ব্যাগটা থাক। দীর্ঘ সময় বাসে থাকার পর ময়মনসিংহ থেকে উঠছিলাম বাসে, আর এখন নেত্রকোনা এসে মাত্র নামলাম। এখন নেত্রকোনা থেকে বাড়িতে যেতে হবে। বাড়িতে আসলে যাওয়া যাবে না, কারণ অনেকটা রাত্র হয়ে গেছে। এখন চলে যাব কলমাকান্দা বাসায়। এখন যেতে হবে এই সিএনজি দিয়ে, মারে সিএনজিতে বসায় রাখছে এখানে। এখন আরও 3 জন লোক লাগবে, আমরা 2 জন, 5 জন না হলে সিএনজি ছাড়ে না।
এই হচ্ছে অবস্থা। প্রায় সকাল 11টার দিকে রওনা করছিলাম, আর এখন রাত্র 9টা বাজে। কলমোখান্দা যেতে কয়টা বাজে সেটা জানি না। দীর্ঘক্ষণ একটা জার্নি চলছে। এই যে এখন এসে নামলাম কলমোখান্দা। এখন বাজে প্রায় এতিমখানা যাব। এতিমখানা প্রায় 10:30 বাজে এখন। এই যে মাত্র বাসায় এসে পৌঁছলাম। এখন রান্না বান্না করতে হইব, কারণ রান্না বান্না নাই ঘরের মধ্যে। 2 পটে দিলাম। আতপ চাল বেশি বাড়ে না, গোছিয়া তো। এখানে পানি বসিয়ে দিছি, পানি গরম হবে, তারপর চালগুলো দিয়ে দিব। কারণ আতপ চাল, পানি আর চাল একসাথে দিলে ভাতটা ঠিকঠাক হয় না। আগে কিছু ভাত রয়ে গেছে, সকালে আমি রান্না করছিলাম, একা একা বাসায় ছিলাম। এখানে কি আছে? আলু ভর্তা, ট্যাংরা মাছ, আছে টমেটো। টমেটো একদম বরফ হয়ে আছে। ডাকনাই আছে না? দেহ ডাকনা আছে না একটা, ডাকনাটাতে ঘুরে দেও। ওই টেবিলের নিচে। না, এমনিতে ওটু ভাত হয়ে থাকবে একবারে। ভাত হয়ে গেছে মোটামুটি। মাছ তো ছোট ছোট একবারে, বাড়ির মাছটা না। দেখি, এটা জিরা, ধনিয়া অন্যটা তো আছে মনে হয়। এটা না, অন্যটা বক্স খুলে দেখো। এটাই। ও আরেকটা আছে না, এটা খুলে দেবো। বড় করে দিল না কেন? ছোটটা করে দিছ। ছোটটা করে বড় করে দিবা। জোর জোর করবা না কম জোর দে? কম জোর দে করবা। একটা আস্তে আস্তে করে
কাটবেন আলু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে তরকারি এখন তো জাল উঠলে হয়ে যাব শেষ না শর্টকাটে তাড়াতাড়ি রান্না বান্না শেষ ভাত ভাবছিলাম নরম হয়ে যাব দেখেছেন নরম হয় না ঠিক আছে মোটামুটি খারাপ হয় না একবারে আতপ চাল তো যে রান্নাবান্না আমাদের রেডি এখন আমরা খাবো দুইজন মিলে এটা হচ্ছে ট্যাংরা মাছের তরকারি বারোটা বাজে গেছে না 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 পরে নিমু না পরে নিমু না নিতে পারবো